নমস্কার, আমি স্নেহাশিস। আমরা যে আমাজন সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা পার্ট 1 ক্লাসটা আপলোড করেছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটা গিয়ে একটু দেখে এসো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আমাজন অববাহিকার বনভূমি এবং তার সাথে মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। মানে আমাজন অববাহিকায় উদ্ভিদ এবং তার সাথে মৃত্তিকাটা সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, প্রথমে বলে রাখি, আমাজন অববাহিকাতে পৃথিবীর প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। 40,000টা উদ্ভিদ বলছি না, 40,000 রকমের উদ্ভিদ পাওয়া যায় এই অববাহিকা বা এই অরণ্যটার মধ্যে। এবং উদ্ভিদের নামগুলো দেখো এক এক করে বলছি, যেমন মেহগনি, চাপলাস, আবলুস, গর্জন, রোজউড, আয়রন উড, ব্রাজিলিয়ান নাট, বালসা, কুইব্রাকো প্রভৃতি বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু এই বনভূমিটার মধ্যে পাওয়া যায়। এবং উদ্ভিদগুলো যদি তোমরা বৈশিষ্ট্যগুলো শুনলে বা উদ্ভিদের ক্যারেক্টারগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। যেমন প্রথমেই বলে রাখি যে এখানকার উদ্ভিদগুলো প্রায় একটা উদ্ভিদ প্রায় 40 থেকে 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। মানে কিছু না হলেও একটা 12 থেকে 15 তলা বাড়ির সমান একটা উদ্ভিদ লম্বা হতে পারে, ঠিক আছে। এবং উদ্ভিদ যেহেতু অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাই গাছের পাতা সারা বছর সবুজ থাকে। অর্থাৎ গাছগুলো সারা বছরই চিরহরিত উদ্ভিদ। গাছগুলো পাতা ঝরানোর কোনো ব্যাপার নেই, সারা বছরই গাছের পাতা সবুজ থাকে। তার কারণ প্রচুর পরিমাণে জল পায় তো। এবং গাছের পাতাগুলো অত্যন্ত বড় হয়, একটা পাতা সুবৃহৎ হয়ে থাকে। মানে অনায়াসেই একটা পাতার মধ্যে ছোট একটা বাচ্চা ছেলে কিন্তু শুয়ে যেতে পারবে, এত বড় পাতাগুলো হয়ে থাকে। এবং গাছের পাতার মধ্যে পত্ররন্ধ্রের সংখ্যা প্রচুর থাকে। তার কারণ যেহেতু প্রচুর পরিমাণে মাটির মধ্যে জল আছে, তাই সেই জলকে বাষ্পমোচন করতেও গাছের পাতার কিন্তু কোনো রকম অভাব হয় না। তাই গাছের পাতাতে প্রচুর পরিমাণে পত্ররন্ধ্রের সংখ্যা থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে এই উদ্ভিদগুলো এই অরণ্যটা এত ঘন এবং অরণ্যের উদ্ভিদগুলো একে অপরের সাথে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। ফলত এরা একে অপরের সাথে সূর্যালোক পাওয়ার জন্য কম্পিটিশন করে বেড়ে উঠতে থাকে। কে আগে সূর্যালোক পাবে সেই জন্য কম্পিটিশন করে বেড়ে উঠতে থাকে। ওই জন্য বলছে গাছের পাতাগুলো প্রায় 40 থেকে 45 গাছগুলো প্রায় 40 থেকে 45 বা কিছু কিছু গাছ 60-70 মিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। গাছগুলো এত বড় হয়ে থাকে। এবং এইখানকার গাছগুলোর মধ্যে গাছগুলোর আগেই বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে কোনো আমাদের মতো ঘটা করে কোনো শীতকাল বা কোনো বর্ষাকাল এরকম কিন্তু আসে না। ওদের সারা বছর একই রকম ঋতু। তাই গাছের নির্দিষ্ট কোনো বৃদ্ধির সময় নেই, অর্থাৎ গাছের নির্দিষ্ট কোনো বর্ষ বলয় লক্ষ্য করা যায় না। আমরা দেখব অনেক গাছে, আমাদের এখানকার যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে বর্ষ বলয় দেখা যায়। তার কারণ কি, আমাদের এখানের গাছগুলো বর্ষাকালে বৃদ্ধিটা সবথেকে বেশি হয়, বেশি জল পায়, তাই বর্ষাকালে বৃদ্ধিটা সবথেকে বেশি হয়। এখানের উদ্ভিদের কিন্তু নির্দিষ্ট কোনো বৃদ্ধির কাল বা বৃদ্ধির ঋতু নেই, সারা বছর ধরেই গাছগুলো সমানভাবে বেড়ে ওঠে। তাই গাছের কাণ্ডের মধ্যে কোনোরকম কিন্তু বর্ষ বলয় লক্ষ্য করা যায় না, ঠিক আছে। এছাড়া হচ্ছে এখানকার যে গাছগুলো রয়েছে, গাছগুলোর পাতা যথেষ্ট গাছগুলোর ওই কাণ্ডটা হচ্ছে যথেষ্ট মসৃণ এবং অত্যন্ত ভারী। গাছগুলোর কাণ্ড যথেষ্ট পরিমাণে ভারী কিন্তু। এবং গাছগুলো যেহেতু অনেকটা গাছ সুউচ্চ, প্রচুর পরিমাণে উঁচু হয়ে থাকে, তাই যাতে গাছগুলো বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সাথে সংঘর্ষ করে বেঁচে থাকার জন্য গাছের মূলগুলোর মধ্যে অধিমূলের ব্যবস্থা থাকে। অধিমূল মানে হচ্ছে বাটপ্লেস, যেটা গাছকে ঝড়ের হাত থেকে রক্ষা করে, গাছকে ফেলে দেয় না, সেটার ক্ষেত্রে রক্ষা করে। এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য বলে রাখি, এই যে বনভূমিটা আমি এখানে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, এই বনভূমিটার এই দেখো, এইখানে সূর্যালোক যখন আসছে, সূর্যালোক কিন্তু গাছগুলো এত ঘন, গাছের পাতাগুলো এত ঘন, গাছের পাতাগুলো ভেদ করে সূর্যালোক কিন্তু ডাইরেক্ট মাটির মধ্যে প্রবেশই করতে পারছে না। ফলত তোমরা এই পাতাগুলো যেন গাছটা জঙ্গলটার মধ্যে একটা চাঁদোয়া বা একটা আচ্ছাদন সৃষ্টি করেছে। এটাকে ইংলিশে বলা হয় ক্যানোপি। জঙ্গলটার মধ্যে গাছগুলো একটা ক্যানোপি বা চাঁদোয়া সৃষ্টি করে। এই চাঁদোয়াটা ভেদ করে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছতেই পারে না। অর্থাৎ তুমি যদি বেলা 12টার সময় বা দুপুর 12টার সময়ও এই বনের মধ্যে প্রবেশ করো, তুমি দেখবে সন্ধ্যে 6টার মতো অন্ধকার। তাই এই জন্য এই অঞ্চলটাকে ওরা বলে থাকে চিরগোধূলি অঞ্চল, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে গাছগুলো রয়েছে, অর্থাৎ তুমি যদি অরণ্যের মধ্যে প্রবেশ করতে পারো, অরণ্যের এই নিচটাতে, যদিও এই নিচটাতে প্রবেশ করা অত্যন্ত দুঃসাধ্য এবং যথেষ্ট বিপদসংকুল। কেন বিপদসংকুল এর পরের ভিডিওতে আমি বলবো।
যদি কোনো কারণে এই ভেতরটাতে প্রবেশ করো, দেখবে ভেতরটাতে প্রচুর পরিমাণে আগাছাতে ভর্তি, এবং এই আগাছাগুলোর বৃদ্ধির সময় মানে এই আগাছাগুলো অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায়। তার কারণ কি, এই নিচটাতে কিন্তু কোনো রকম সূর্যালোক পাচ্ছে না, সূর্যালোক কিন্তু খুব কম পায়। ফলত এই গাছগুলো, এই যে আগাছাগুলো রয়েছে, এই আগাছাগুলো ঠিকঠাকভাবে সালোক সংশ্লেষ করতে পারে না, তাই এই আগাছাগুলো খুব ধীরে ধীরে বেড়ে ওঠে এবং জায়গাটা আগাছাতে ঝোপঝাড়ে ভর্তি হয়ে থাকে, এবং একটা গাছের সাথে আরেকটা গাছ যেন সংযোগ লতানো গুল্ম দ্বারা একটা গাছের সাথে আরেকটা গাছ যুক্ত থাকে। ফলত এই অরণ্যটা কিন্তু অত্যন্ত বিপদসংকুল এবং এই দুষ্প্রাপ্য ভেতরটাতে, দুর্ভেদ্য ভেতরটাতে ঢোকা। এবার বনভূমিটার মৃত্তিকা প্রসঙ্গে একটু বলে রাখি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বনভূমি সেলফা বিকশিত হয়েছে তুলনামূলকভাবে অনুর্বর মৃত্তিকার ওপর। হ্যাঁ, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই অঞ্চলে যে মৃত্তিকাটা পাওয়া যায় সেই মৃত্তিকা অর্থাৎ লোহিত মৃত্তিকা তুলনামূলকভাবে অনুর্বর। এবার এই অঞ্চলটার মৃত্তিকা কেন অনুর্বর সেটা প্রথমে বলে রাখি। যেহেতু অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, অর্থাৎ বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 250 সেন্টিমিটার বা তারও বেশি, তাই মাটির উপরের স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থগুলো অর্থাৎ বিভিন্ন ধাতব ক্যাটায়নগুলো ধুয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, অর্থাৎ মাটির উপরের স্তরটি খনিজ শূন্য হয়ে পড়ে। এবং আমরা জানি গাছের উৎপাদনের জন্য খনিজ পদার্থ যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই যেহেতু খনিজ পদার্থগুলো চলে যায় তাই মাটির উপরের স্তরে কিন্তু কোনো খনিজ পদার্থ থাকে না। এটা সবথেকে প্রধান কারণ। তাহলে এখানে কিভাবে এত বড় বনভূমি বা সর্বশ্রেষ্ঠ বনভূমি বিকশিত হলো সেটা দেখো। 1 নম্বর কারণ, মানে 1 নম্বর কীভাবে বিকশিত হলো। প্রথমে হচ্ছে অঞ্চলটি প্রচুর পরিমাণে উষ্ণ এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। যেহেতু উষ্ণতা এবং বৃষ্টিপাত উভয়ই বেশি, তাই অঞ্চলটাতে আবহবিকার অর্থাৎ যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার দুটোই খুব ভালো হয়। আবহবিকার মানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ শিলা যখন ভেঙে যায়। এবং আমরা জানি শিলা বিভিন্ন খনিজের সমষ্টি, সেই খনিজ পদার্থগুলো ওই ভাঙা শিলাগুলো থেকে পাওয়া যায়, এবং সেই খনিজ পদার্থগুলোকে গাছ তার পুষ্টি মৌল হিসাবে গ্রহণ করে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অঞ্চলটি যেহেতু যথেষ্ট উষ্ণ নিরক্ষীয় অঞ্চল, তাই এই উষ্ণ অঞ্চলে জীবাণুরা সারা বছর প্রচুর পরিমাণে সক্ষম, অর্থাৎ কোনো জিনিস পচাতে বা জীবাণুরা বিয়োজন ঘটাতে এখানে কিন্তু বেশি পরিমাণে সময় লাগে না। তোমরা লক্ষ্য করবে গ্রীষ্মকালে আমাদের কোনো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তার কারণ কি, গ্রীষ্মকালে জীবাণুরা প্রচণ্ড অ্যাক্টিভ। এই অঞ্চলেও ঠিক তাই, জীবাণুরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, তাই গাছের ডালপালা পাতা বা বিভিন্ন জৈব বস্তু ডেড বডি যখন এই অঞ্চলটার মধ্যে পড়ে তখন জীবাণুরা যথেষ্ট সক্ষম হওয়ায় এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে তারা বিয়োজন ঘটিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। ফলত এই জৈব পদার্থগুলো মাটিতে মেশে, তাই মাটি উর্বরা হয়ে ওঠে। 3 নম্বর কারণ এবং সবথেকে অবাক লাগানো কারণ যেটা সাম্প্রতিক গবেষণা থেকে পাওয়া যাচ্ছে, বলছে এই সাহারা মরুভূমিটা এটার ইঞ্জিন হিসাবে কাজ করছে এই বনভূমিটার বিকাশের জন্য। নাসার ক্যালিপস্কো বলে একটা স্যাটেলাইট 2007 থেকে 2011 সালের মধ্যে মেজার করেছে যে প্রতি বছর সাহারাতে যে ধুলো ঝড় হয় সেখান থেকে প্রায় 182 মিলিয়ন টন ধুলো আমাজন অববাহিকার দিকে উড়ে আসে, যার মধ্যে 27.7 মিলিয়ন টন ধুলো আমাজন অববাহিকার এই জঙ্গলে পড়ে, আমাজনের বনভূমির মধ্যে পড়ে। এবং এই ধুলোর মধ্যে অর্থাৎ 27.7 মিলিয়ন টন ধুলোর মধ্যে থাকে 22 মিলিয়ন টন ফসফরাস। এবং আমরা জানি গাছের বিকাশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে 3টে, অর্থাৎ এনপিকে বলা হয় এই 3টেকে। নাইট্রোজেন, এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। প্রতি বছর বলছে এখানে 22 মিলিয়ন টন ফসফরাস সাহারা মরুভূমি থেকে প্রায় 10,000 মাইল দূরত্ব অতিক্রম করে এসে আমাজন অববাহিকা সেলভা বনভূমিতে পড়ে। এটা একটা তাক লাগিয়ে দেওয়ার মতো একটা কারণ, ঠিক আছে। ফলত এই সমস্ত কারণগুলোর জন্য, সামগ্রিক কারণগুলোর জন্য আমাজন অববাহিকাতে এই বনভূমিটা বিকশিত হতে পেরেছে। 4 নম্বর যে আরেকটা কারণ বলা হয় যে গাছগুলো যেহেতু প্রচুর পরিমাণে বড়, গাছগুলো অনেক নিচ পর্যন্ত তাদের শিকড়কে প্রবেশ করাতে পারে এবং সেখান থেকে পুষ্টি মৌলগুলো সংগ্রহ করতে পারে। ফলত এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বনভূমি বিকশিত লাভ করতে পেরেছে। ধন্যবাদ।